একটা খবর আছে, আর সেটা হলো আমাদের রাজ্যে তো যুদ্ধ শুরু হয়েছে। কি কি বলছিস কি দাসী? সুমন, খেলা তো জমে উঠেছে রে। ফুলকুমারের জীবন নিয়ে তো এখন টানাটানি চলছে। কি বলছেন কি? ফুলকুমারীর জীবনে টানাটানি চলছে মানে? তার মানে কি ওই তন্ত্রসাধিকার জীবন শেষ করে দিয়েছে? ফুলপরি, আমার হাতে আর সময় নেই। এবার যে আমাকে বিদায় নিতে হবে। রাজকুমার চন্দ্রকুমার, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি এত দূরে এসেও না না না, এটা কিছুতে হতে পারে না। ওই ফুলপরিটা দেখি সব কিছু ভেস্তে দিতে চলেছে। আর সাথে সাথে সেই পদ্ম ফুলটি মুহূর্তের মধ্যেই শূন্যে উঠে যায়। আর তখনই তন্ত্রমাতা প্রয়োগ করা সেই অশুভ শক্তিটি সেদিকে এগিয়ে আসতে থাকে, আর ধীরে ধীরে ফুলকুমারীর দিকে এগিয়ে যেতে থাকে। কি হলো কি? আমার জাদু শক্তি ওই ফুলকুমারীকে স্পর্শ না করে এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কেন? এই সুযোগটা তো আমার কাছে সর্বশেষ সুযোগ। আর এই সুযোগ যদি আমি কাজে লাগাতে নাই পারি, তাহলে তো ফুলকুমারীকে হত্যা করতে পারবো না। কিন্তু আমার প্রয়োগ করা শক্তি এখনো কেন কেন ফুলকুমারী শরীরকে স্পর্শ না করে এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে? কিসের কারণে? কিসের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে সে? না না না, এবার কোনোভাবে আমি ব্যর্থ হব না। এই সেই সুযোগটাকে আমাকে কাজে লাগাতেই হবে। আর যে করে হোক ওই অশুভ শক্তিকে ফুলকুমারীর শরীরকে স্পর্শ করতেই হবে। এই যে অশুভ শক্তি, তুমি কেন কেন এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছো? কেন আমার সুযোগ সময় দুটোই নষ্ট করছো? আমি জানি না তুমি কেন এভাবে দাঁড়িয়ে আছো, তবে আমি তোমাকে আদেশ করছি, আর একটুও দেরি করবে না। এক্ষুনি এক্ষুনি ওই ফুলকুমারীর শরীর স্পর্শ করো আর ওকে মৃত্যু উপহার দাও। আমি আমার নিজের চোখে দেখতে চাই ওই ফুলকুমারীর মৃত্যু। এ কি হচ্ছে? শুভ্র পদ্ম এভাবে স্থির হয়ে গেল কেন? এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে কি শুভ্র পদ্ম কোনো অশুভ শক্তির কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে? এই যে শুভ্র পদ্ম, এক্ষুনি এক্ষুনি ফুলকুমারীর শরীরে প্রতিস্থাপিত হও। হাতে যে সময় বড্ড কম। তুমি যদি এখন পর্যন্ত ফুলকুমারীর শরীরে প্রতিস্থাপিত না হও, তাহলে যে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। ফুলকুমারীর হাতে যে বড্ড সময় কম। ফুলকুমারীকে রক্ষা করার জন্য সাহায্য করো। ওদিকে সে অশুভ শক্তিটি ফুলকুমারীর শরীরে প্রতিস্থাপিত হতে যায়, আর তখনই শুভ্র পদ্মটি তার আগেই ফুলকুমারীর শরীরে প্রতিস্থাপিত হয়ে যায়। আর সাথে সাথে সে অশুভ শক্তিটি মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ফুলকুমারী সুস্থ হয়ে যায়। তার শরীরের কালচে রঙও দূর হয়ে গিয়ে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে ফুলকুমারী। সাধু বাবা, ওই দেখুন ফুলকুমারী সুস্থ হয়ে গেছে। আমি বলেছিলাম না সাধু বাবা, আমার মন বলছে ফুলকুমারীকে সুস্থ করা সম্ভব। অবশেষে অবশেষে সেটা সত্য হয়েছে। ফুলকুমারী সুস্থ হয়ে উঠেছে। আর কোনো চিন্তা নেই। রাজকুমার, রাজকুমার, আপনি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? দেখতে পাচ্ছেন না ফুলকুমারী সুস্থ হয়ে গেছে। ওকে ওকে আর আপনাকে কেউ আলাদা করতে পারবে না। রাজকুমার চন্দ্রকুমার, আপনারা দুজন দুজনের পাশে থাকলে সব সময় বিপদকে এভাবে মোকাবেলা করতে পারবেন। আর কোনো ভয় নেই আপনাদের। এবার সব ঠিক হয়ে যাবে। না 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 না, এটা কিছুতে হতে পারে না। সব কিছু শেষ হয়ে গেল। কতটা দূর এগিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যে আমি অনেক অনেক পিছিয়ে গেলাম। আমি তো কোনোভাবে ওই ফুলকুমারীকে হত্যা করতে পারলামই না। আর আমার করা অশুভ শক্তিও ব্যর্থ হলো। এবার দ্বিতীয়বারের মতো তন্ত্রমাতা কোনো কাজ করতে গিয়ে এভাবে এভাবে হেরে গেল। একবার হেরেছিল ফুলকুমারীর জন্য, আর আবারও হারলো ওই ফুলকুমারীরই জন্য। ওই ফুলকুমারী আমার স্বপ্ন পূরণে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফুলকুমারী, তুমি কি ভেবেছো এই যাত্রায় তুমি বেঁচে যাবে? না না, কখনোই না। তুমি এখনো পরিপূর্ণ সুরক্ষিত নয়।
ফুলকুমারী, তুমি এত তাড়াতাড়ি তো আমার হাত থেকে রেহাই পাবে না। এই তন্ত্রমাতা যতদিন বেঁচে আছে তোমার ক্ষতি সে করেই ছাড়বে। কতদিন কতদিন তুমি নিজেকে রক্ষা করবে এভাবে, সেটা আমি দেখে নেব। ও উর্মিমালা, আমাদের এখন একটা অনেক বড় সুযোগ এসেছে, আর সুযোগটা আমাদের ভাগ্যকে খুলে দেবে। আচ্ছা পিতামশাই, কোন সুযোগের কথা বলছেন? তার মানে কি ওইদিকে ওই ফুলকুমারী মৃত্যুবরণ করেছে? এই খবর কি পুরো রাজপ্রাসাদেও ছড়িয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেটা হয়তো হতেই পারে, কারণ ফুলকুমারী মারা গেলে তো আমি মানে রাজকুমার চন্দ্রকুমারীর স্ত্রীও হতে পারবো, আর এতে করে তো পুরো রাজ্যটাই আমাদেরই হবে। পিতামশাই মনে হয় এই সুযোগের কথাই বলছে। তারপরও আমাকে পিতামশাইয়ের কাছে সঠিকটা জানতে হবে। তাই নাকি পিতামশাই? কিন্তু কিভাবে ভাগ্য খুলবে আর কি সুযোগ এসেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে সব কিছু খুলে বলুন। এরপর মন্ত্রীমশাই তার পরিকল্পনার সব কথা উর্মিমালাকে খুলে বলে। কি পিতামশাই, তার মানে পুরো রাজ্যটা আপনি দখল করতে চাইছেন? আর ওই প্রতাপের দিদিমা আপনাকে আশা দিয়েছে যে এই রাজ্যকে যুদ্ধে পরাজিত করে এই রাজ্যের রাজত্ব আপনার হাতে তুলে দেবে। এটা যে সত্যি অনেক বড় খুশির সংবাদ। হ্যাঁ, তবে আর বলছে কি, আর এখন পর্যন্ত আমাদের রাজ্যে সৈন্য সংখ্যায় কমে এসেছে, আর তাই তো রাজকুমার প্রতাপের রাজ্যের কাছে রূপনগর রাজ্যের হার নিশ্চিত, আর আমার রাজা হওয়ার সম্ভাবনাও নিশ্চিত। আর তাছাড়া রাজামশাইয়ের মুখের দিকে তাকালে আমার বড্ড আনন্দ হচ্ছে। সেটা অসহায়ের মতো ওই রাজপ্রাসাদে চুপটি করে লুকিয়ে রয়েছে। তার তো এখন আর কিছুটি করার নেই, সে যে অসহায়, আর তার পাশে তো রাজপুত্র চন্দ্রকুমারও নেই। ওদিকে রাজামশাই বড্ড চিন্তিত। মহারাজ, শান্ত হন, এভাবে চিন্তা করবেন না। বিধাতাকে ডাকুন, বিধাতা সব কিছু ঠিক করে দিবেন। রানী, আর কোনো কিছু ঠিক হবার নেই, সব কিছু শেষ হতে চলেছে। আমাদের রাজ্যের অধিকাংশ সৈন্যকে আমি যুদ্ধের জন্য নামিয়ে দিয়েছি, কিন্তু তারা এখন পর্যন্ত ওই শত্রু সেনাদের সাথে লড়াই করে পেরে উঠছে না। বহু সংখ্যক সৈন্য নিহত হয়েছে, আর এভাবে আর কিছুক্ষণ চললে সবকিছু শেষ হয়ে যাবে। আমাদের এই রাজ্য পরাজিত হয়ে যাবে, আমি হব এক পরাজিত রাজা। সবই বুঝতে পারছি, কিন্তু এখন কি করা যায় সেসব কিছু ভেবে দেখেছেন? আর কি করব বলতে পারো? রাজকুমার চন্দ্রকুমার তো আমাদের পাশে নেই। ও যদি আমাদের পাশে থাকতো তাহলে আমি শক্তি পেতাম, কিন্তু এখন আমাকে নিজেই অস্ত্র তুলে নিতে হবে, আর নিজের রাজ্যকে পরাজয়ের হাত থেকে বাঁচানোর জন্য একবার শেষ চেষ্টা করতেই হবে। কি বলছেন কি মহারাজ? আপনি নিজেও শত্রুদের সাথে যুদ্ধ করতে যাবেন, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে? আমাকে নিয়ে তুমি চিন্তা করছো? আমাদের রাজ্যে যে ক্ষতি হয়ে যাচ্ছে সেটা কি দেখতে পাচ্ছ না? আমার থেকে এখন সব থেকে বড় হলো আমার রাজ্যকে বাঁচানো, আর এই রাজা কিছুতেই এই যুদ্ধে ঘরে বসে থাকবে না। সে নিজে যাবে লড়াই করে নিজের রাজ্যকে রক্ষা করতে। কিন্তু মহারাজ, আপনি তো একা। চন্দ্রকুমার আপনার পাশে থাকলে আমি আপনাকে বাধা দিতাম না। যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় তখন আমাদের কি হবে একবার ভেবে দেখেছেন? তখনই একজন প্রহরী সেখানে এসে হাজির হয়। মহারাজ, আমাদের যুদ্ধ আজকের জন্য স্থগিত হয়েছে। আমাদের যত সৈন্য পাঠানো হয়েছিল বেশিরভাগই সৈন্যদের ওদের রাজ্যের সৈন্যদের কাছে পরাজিত হয়েছে, আর শত্রু সৈন্যরা ফিরে গেছে। তারা আবার আগামীকাল সূর্যোদয় থেকে আবার আক্রমণ করবে। কি বলছো কি? তার মানে এখন আপাতত সৈন্যরা অন্যত্র চলে গেছে। তাহলে আমরা কিছুটা সময় পেয়েছি, আর এই সময়ের মধ্যে একটু চিন্তা ভাবনা করতে হবে। আর যে কোনো ভাবেই হোক না কেন আমাদের রাজ্যকে ওই শত্রু সেনাদের হাত থেকে রক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ ফুলপরি, আপনি ঠিকই বলেছেন।
আমার ফুলকুমারী সুস্থ হয়ে গেছে, কিন্তু আমার ফুলকুমারী সুস্থ হয়ে গেলেও ওখানে ওভাবে অচেতন হয়ে পড়ে আছে কেন? কেন এখনো কথা বলছে না? কেন চোখ মেলে তাকাচ্ছে না? কেন আমাকে রাজকুমার বলে ডাকছে না? রাজকুমার, তুমি ভয় পেও না, ফুলকুমারী এখন সুস্থ হয়ে যাবে। আসলে ওর উপর দিয়ে অনেক বড় একটা ধবল গেছে, তো তাই একটু সময় লেগে যাচ্ছে। তবে তুমি চিন্তা করো না, এক্ষুনি এক্ষুনি ফুলকুমারীর চোখ মেলে তাকাবে আর তোমার সাথে কথাও বলবে। তখনই ফুলকুমারীর চোখ মেলে তাকায়। একে আমি কোথায়? রাজকুমার, রাজকুমার, কোথায়, কোথায় আপনি? এই তো আমার ফুলকুমারী, এই তো আমি তোমার পাশে আছি ফুলকুমারী। তুমি সুস্থ হয়ে গেছো? তোমার আর কোনো কষ্ট হচ্ছে না? তুমি ঠিক আছো তো? হ্যাঁ রাজকুমার, আমি ঠিক আছি। আমার কোনো কষ্ট হচ্ছে না। আমার এখন বেশ ভালো লাগছে। এরপর ফুলকুমারী উঠে দাঁড়ায়। একে আমরা সবাই এখানে এলাম কি করে? আমি তো রাজপ্রাসাদে ছিলাম। বলছি ফুলকুমারী, বলছি তোমাকে, সবটা খুলে বলছি। এরপর সাধু বাবা ফুলকুমারীকে সব কথা খুলে বলে, কিভাবে পরী এবং রাজকুমার তার প্রাণ ফিরিয়ে এনেছে, সে সব কিছু। দিদি, তুমি আমার জন্য এত কষ্ট করেছো, তোমার নিজের শক্তি আমার জন্য ক্ষয় করেছো। আর রাজকুমার, রাজকুমার, আপনি প্রাণের পরোয়া না করে ওই শুভ্র পদ্ম এনেছেন। সত্যি সত্যি দিদি, তোমাদের কাছে যে আমি ঋণী হয়ে গেলাম। না ফুলকুমারী, না, এভাবে বলো না। আমি তোমার বোন, আর বোনের কর্তব্যটাই আমি করেছি। তাছাড়া তুমি সুস্থ হয়ে উঠেছো, এটাই যে আমার বড় পাওয়া। আমার শক্তি যে আমার কাছে কিছুই নয়। ফুলকুমারী, তুমি তো আমার জীবন সঙ্গিনী, আর তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচবো বলো তো? তোমার জন্য আমি প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারি। আর তাই বলছি, এই কথা বলো না। তুমি সুস্থ হয়ে উঠেছো, আর আমার কিচ্ছুটি চাওয়ার নেই। আর তাছাড়া রাজপ্রাসাদের সবাই এখন আমাদের জন্য অনেক চিন্তা করছে। এখন আমাদের রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। তাছাড়া রাজকুমার প্রতাপ একা আছে আমার কুটিরে, আমাকে ফিরে যেতে হবে। জানি না কি অবস্থা এখন তার। সন্ধে হয়ে যায়। রাজকুমার প্রতাপ কালো কাপড়ে নিজেকে আবৃত করে লুকিয়ে লুকিয়ে সে কুটির থেকে বেরিয়ে পড়ে। যাক, অবশেষে কুটির থেকে বেরিয়ে আসতে পেরেছি। ওই গ্রামের লোকজন যেভাবে চারিদিকটা পাহারা দিচ্ছিল, তাতে করে তো আমি কোনোভাবেই ওই কুটির থেকে বের হতে পারতাম না। আর তাছাড়া ভাগ্যে সেই কুটিরের পেছনে একটা গোপন দরজা ছিল, আর সেই দরজা দিয়ে আমি এভাবে বেরিয়ে আসতে পেরেছি। আর তাছাড়া গ্রামের লোকজন যেভাবে চলাফেরা করছিল, আমার তো বারবার মনে হচ্ছিল কখন যেন আমি ধরা পড়ে যাই। তবে কালো কাপড়ে নিজেকে আবৃত করার কারণে কেউ আমাকে সেরকমভাবে দেখতে পায়নি। এখন আর কোনোভাবেই সময় নষ্ট করব না। এক্ষুনি আমাকে আমার রাজপ্রাসাদের উদ্দেশ্যে ফিরে যেতে হবে। আর একবার আমি এখান থেকে চলে যেতে পারলে আর কোনো বিপদ নেই। হ্যাঁ, আর দেরি করব না। আমি বরং রওনা দেই। কিন্তু ওই পরী মেয়েটার কাছে শেষবারের মতো বিদায়টা তো নেওয়া হলো না। ও আমাকে বাঁচানোর জন্য অনেক কষ্ট করেছিল। অন্তত একটা ধন্যবাদের প্রাপ্য ছিল। যাই হোক, এখন যেহেতু ওর সাথে দেখা হলো না, আর দেখা করতে যে নিজের বিপদ বাড়াতেও চাই না। এতক্ষণে হয়তো ও নিজের কুটিরে ফিরেও এসেছে, আর লোকজনের সাথে দেখা হলেও ঠিক বুঝবে যে আমি কেন ওখান থেকে চলে এসেছি। আর পরে কোনো এক সময় তার সাথে দেখা করে নেব। এখন আমি আমার রাজ্যের উদ্দেশ্যে রওনা দেই। এ কথা বলে রাজকুমার প্রতাপ চলতে থাকে। ওদিকে ফুলপরীও নিজের কুটিরে গিয়ে হাজির হয়, কিন্তু কুটিরের বাইরে গিয়ে গ্রামের লোকজন দেখে সে অবাক হয়ে যায়। এ কি, আমার কুটিরের বাইরে গ্রামের লোকজনেরা কেন ভিড় করে আছে? কি হয়েছে? ওনারা তো কখনো এভাবে আমার কুটিরে আসে না। আর তাছাড়া এখন তো সন্ধেও হয়ে গেছে। এই সন্ধ্যের সময় ওরা এখানে কি করছে? আচ্ছা, আমি তো রাজকুমার প্রতাপকে কুটিরে অসুস্থ অবস্থায় রেখে গিয়েছিলাম। রাজকুমার প্রতাপ আবার আরো বেশি অসুস্থ হয়ে পড়েনি তো? আর তার কারণেই হয়তোবা গ্রামের মানুষেরা জানতে পেরে এখানে রাজকুমার প্রতাপকে সাহায্য করার জন্য এসেছে।
হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। আমি আর দেরি না করে এক্ষুনি আমাকে কুটিরের ভেতরে যেতে হবে। এ কথা বলে ফুলপরি এগিয়ে যেতে থাকে কুটিরের ভেতরে যাওয়ার জন্য। এই তো মেয়েটি এসেছে। এসো এসো, এতটা সময় তোমার জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে তুমি এসেছো, ভালোই হয়েছে। এইসব কি বলছো কি তোমরা? তোমরা আমার জন্য অপেক্ষা করছিলে? তার মানে সত্যি রাজকুমার প্রতাপের কিছু হয়েছে, তাই তো? ও আচ্ছা, তার মানে ওই রাজকুমার প্রতাপের জন্য তোমার বড্ড চিন্তা হচ্ছে, তাই তো? আর খুব বেশি চিন্তা করতে হবে না, কারণ এবার রাজকুমার প্রতাপের সাথে যে তোমার বিবাহ হতে চলেছে। ফুলপরি কাঠুরিয়ার কথা শুনে বড্ড অবাক হয়ে যায়। এইসব কি বলছেন কি? রাজকুমারীর সাথে আমার বিবাহ মানে? আপনাদের কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। বুঝতে পারবে, একটু পরই সবই বুঝতে পারবে। আর এই যে দিদি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, এই মেয়েটিকে নিয়ে কুটিরের ভেতরে যাও। আর তাছাড়া রাজকুমার যে কুটির থেকে পালিয়েছে সে খবরও আমার জানা হয়ে গেছে, আর ইতিমধ্যে তাকে খুঁজে আনার জন্য লোকও পাঠানো হয়েছে। তোমরা ভেতরে যাও, আমরা এক্ষুনি ওই রাজকুমারকে সাথে করে নিয়ে ভেতরে আসছি, তারপর এদের বিবাহ হবে। রানীমা, রানীমা, একটা একটা খুশির খবর আছে, আর সেই খবরটি আমি আপনাকে দিতে এসেছি। কি বলছিস কি? খুশির সংবাদ? এই কষ্টের আর বিপদের দিনে আবার নতুন কি খুশির সংবাদ আমাদের জন্য আসতে পারে? আমার তো বিশ্বাসই হয় না। খুশির সংবাদ তো এখন আমাদের কাছে সোনার হরিণের মতো। ঠিক আছে, বল, কি খুশির সংবাদ এনেছিস তুই? রানীমা, আপনি শুনলে খুশি হবেন যে রাজকুমার চন্দ্রকুমার যুবরানীকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এসেছে, আর যুবরানী এখন পরিপূর্ণ সুস্থ। কি কি বলছিস কি? রাজকুমার চন্দ্রকুমার যুবরানীকে নিয়ে ফিরে এসেছে? সত্যি এটা অনেক বড় খুশির সংবাদ। এমন দুঃখের দিনে এই খুশির সংবাদটা যে আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আর রাজকুমার চন্দ্র এখন যেহেতু ফিরে এসেছে, সে তো মহারাজের পাশে দাঁড়াতে পারবে। এই বিপদের সময় রাজকুমার চন্দ্রকুমারকে যে বড্ড প্রয়োজন ছিল, কিন্তু কোথায় চন্দ্রকুমার এবং যুবরানী? রানীমা, ওরা সবেমাত্র রাজপ্রাসাদে ঢুকেছে, আর তাছাড়া আমি বারান্দা থেকে দেখতে পেলাম তারা দুজন রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করছে। তাই তো আর একটু দেরি না করে আপনার কাছে এসেছি আপনাকে খবরটা জানানোর জন্য। এখন চলুন, রাজকুমার এবং যুবরানীর সাথে দেখা করবেন। হ্যাঁ হ্যাঁ, চল চল। কিন্তু মহারাজ কি জানে রাজকুমার এবং যুবরানী ফিরে এসেছে? রানীমা, আপনি চিন্তা করবেন না, মহারাজের কাছে আমি আগেই খবর পাঠিয়ে দিয়েছি। তিনিও রাজকুমারের সাথে দেখা করার জন্যই যাচ্ছেন। চলুন রানীমা, চলুন। ওদিকে রাজকুমার প্রতাপ চলতে থাকে, আর তার সামনে গ্রামের লোকগুলো এসে হাজির হয়। রাজকুমার প্রতাপ ভীষণ অবাক হয়ে যায়। এই লোকগুলো তো আমার সামনে এসে পড়লো, তার মানে কি ওরা আগে থেকেই বুঝতে পেরেছিল যে আমি কুটির থেকে পালিয়েছি? এখন কি হবে? এখন তো ওদের হাতে আমি ধরা পড়ে গেলাম। কি করব কি এখন আমি? কি হলো কি রাজকুমার, আপনি এভাবে কালো কাপড়ে মুখ লুকিয়ে পালিয়ে যেতে চাইছেন? কিন্তু আমরা তো জানতাম কোনো রাজ্যের রাজকুমার কোনো ভীরু বা কাপুরুষ নয়। তারা এভাবে রাতের অন্ধকারে পালিয়ে যায় না। তাহলে কি আপনি একজন ভীতু কাপুরুষ? একদম বাজে কথা বলবে না, আমি একজন বীর, আমি কোনো কাপুরুষ বা ভীতু নই। তাহলে এভাবে পালিয়ে যাচ্ছিলেন কেন? তার মানে তো দেখছি আপনি সত্যি অপরাধী, আর অপরাধের শাস্তি তো আপনাকে পেতেই হবে। এই চল, এই রাজকুমারকে ধরে নিয়ে চল তাড়াতাড়ি ওই কুঠিরে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।